স্যামসাং S21 একটি ফোন এবং এই ফোনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনাদের বলি। এই ফোনটা দেখুন রিকভারি মোডে অটোমেটিক চলে আসছিল, তা আমি সিস্টেম রিবুট করলাম এবং ফোনটি অন হওয়ার জন্য অপেক্ষা করব। এই ফোনটি যিনি পাঠিয়েছেন উনি জানিয়েছেন যে এই ফোনটির সমস্যা হচ্ছে অনেক সময় ফার্স্ট লোগোতে আটকে থাকে, অনেক সময় সেকেন্ড লোগোতে আটকে থাকে, কিন্তু কোনোভাবেই ফোনটা অন হয় না। তো ফোনটা আমি প্রাইমারিভাবে আগে চেক করছি এবং কি রিসেট করা হয়নি ফোনটি, এবং সফটওয়্যারেও মেবি কোনো কাজ করা হয়নি। সম্ভবত এটা হার্ডওয়্যার ইস্যু। আর একজ্যাক্টলি কী কাজ করে প্রবলেমটি সলভ হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব, খোলামেলা শেয়ার করব ইনশাল্লাহ। কারণ এই ধরনের ফোনের ভিডিও অ্যাভেলেবেল কিন্তু আমার চ্যানেলে নেই। তো আমি চেষ্টা করব যে সুন্দর করে বিষয়টা তুলে ধরার জন্য। দেখুন, আমি অনেকক্ষণ হয়ে গেল অপেক্ষা করছি, ফোনটি কিন্তু একেবারেই সেকেন্ড বুট বা সেকেন্ড লোগোতে যাচ্ছে না, কিছুই হচ্ছে না। ফোনটা চার্জেও লাগিয়ে রেখেছি, সম্ভবত এরকম লোগো এসে দাঁড়িয়ে থাকার কারণে চার্জও একটু কম থাকতে পারে। তো ফোনটির যে কন্ডিশন রয়েছে ফ্রেশ কন্ডিশনে থাকার কথা, কোনো জায়গায় এই ফোনটি দেখানো হয়নি বা কোনো ধরনের কাজ করা হয়নি। আর যিনি ফোনটি পাঠিয়েছেন উনি আমার কাছ থেকে এর আগেও বেশ কিছু ফোন রিপেয়ার করেছেন, সেই জন্য উনি কিন্তু সরাসরি আমার কাছে পাঠিয়েছেন। তো আমি চেষ্টা করব যে এই ফোনটি রিপেয়ার করার জন্য। দেখুন, আমি ফোর্স রিবুট করলাম, ফোর্স রিবুট করার পর এটি সরাসরি কিন্তু চার্জিংয়ের যে লোগোটি সেটি দেখাচ্ছে। তো আমি একটু অপেক্ষা করব এবং চার্জিংয়ের যে পার্সেন্টেজ সেটি দেখায় কিনা সেই জন্য ওয়েট করব। অ্যাকচুয়ালি এ ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে লোগো স্টাক হয়ে যায়, মানে একদমই চার্জিংটাও আটকে যায়, অথবা অন করলে ফার্স্ট লোগোতে বা সেকেন্ড লোগোতে আটকে যায়। এরকম প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হার্ডওয়্যার ইস্যু হয়ে থাকে, এবং কি সিপিইউ র্যাম থেকে এই প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং কি সেই বিষয়গুলো চেক করার জন্য আমাদের কিন্তু এই ফোনের যে রিডিং রয়েছে, ডিসি রিডিংটি কেমন রয়েছে সেই বিষয়গুলো দেখতে হবে। যা হোক, ব্যাক পার্টে একটি স্টিকার লাগানো ছিল, স্টিকারটি আমি খুলে ফেলেছি। আর খুলে ফেলার সাথে সাথে আমি কিন্তু আরেকটি জিনিস লক্ষ্য করলাম, এটা কিন্তু সেকেন্ড লোগোতে স্যামসাং এসে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে। তো যত যাই হোক, ফোনটি কিন্তু কোনোভাবেই অন হচ্ছে না। আমি বেশ লম্বা সময় ধরেই আমি ট্রাই করেছি। আর যিনি ফোনটা পাঠিয়েছেন উনিও কিন্তু অনেক চেষ্টা করেছেন ফোনটি, যেহেতু প্রবলেমটি ফেস করছেন যে কারণেই পাঠিয়েছেন রিপেয়ার করার জন্য। তো প্রথমে আমি স্ক্রুগুলো খুলে নেব এবং মাদারবোর্ডটি বের করে নিয়ে আসব। তো এর আগে এই ফোনটি অ্যাকচুয়ালি মনে হচ্ছে খোলা হয়নি, এরকম ফ্রেশ একটি ফোন আমি দেখতে পাচ্ছি। তো এই ধরনের ফোনগুলোর যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো আমাদের বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে। অনেক সময় ফোনগুলো কিন্তু ড্যামেজ হয়, লিকুইড ড্যামেজ হয়, বা আসার পরে অনেক সময় প্রবলেম হতে পারে। অনেক সময় ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে প্রবলেম হতে পারে। তো বিভিন্ন সমস্যা কিন্তু একটা ফোনে হতে পারে। সব বিষয় খেয়াল করে সেই ফোনটি কাজ করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার থেকেও কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে, হয়তো বা আপডেট দেওয়ার কারণে প্রবলেম হতে পারে। অনেক সময় সফটওয়্যার কিন্তু ফাইল মিসিং থাকার কারণে এই ধরনের সমস্যা হতে পারে। সো ফ্যাক্টরি রিসেট করে অনেক সময় এই ফোনগুলো একটু চেক করা যেতে পারে, যদি ডকুমেন্ট না থাকে, সেরকম জরুরি কোনো কিছু না থাকে। ফ্যাক্টরি রিসেট দিয়েও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এটি সফটওয়্যার ফুল ফ্লাশ করেও দেখা যেতে পারে। এগুলো ভিন্ন ভিন্ন ভাবে চেষ্টা করা যেতে পারে। অ্যাকচুয়ালি যদি হার্ডওয়্যার ইস্যু হয়ে থাকে, সিপিইউ রিলেটেড ইস্যু হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি হার্ডওয়্যার থেকেই সলভ করতে হবে। অন্যথায় এটি কিন্তু সফটওয়্যারে অ্যাকচুয়ালি সেভাবে সমাধান হবে না। তো যা হোক, আমি মাদারবোর্ডটি বের করে নিয়ে আসবো, তার আগে সব কিছু আলাদা আলাদা করে খুলে নিচ্ছি, এবং কি এখানে স্পিকার রয়েছে, এবং খুব সুন্দরভাবে যত্ন সহকারে কাজগুলো করতে হবে যেন কোনো ধরনের সমস্যা না হয়, কোনো ড্যামেজ না হয়। বিভিন্ন সকেট রয়েছে, এখানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তো সব কিছু খেয়াল করে ধীরে ধীরে মাদারবোর্ডটি বের করে নিয়ে আসবো। এবং কি এখানে এর আগে ব্যাক শেলটা লাগানোর সময় যে আঠা ব্যবহার করা হয়েছিল সেটি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আটকে আছে। তো আমি একটু ক্যামেরাটা আগে প্রোটেক্ট করে নিলাম, এবং ক্যামেরা প্রোটেক্ট করার পর আমি মাদারবোর্ডটি বের করলাম। দেখুন, এখানে হচ্ছে মাদারবোর্ড বের করে দেখলাম, ছোট্ট একটি মাদারবোর্ড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্স আলাদা করে ফেলেছি। তো এই মাদারবোর্ড থেকেই মূলত সমস্যাটি হয়ে থাকে। এবং কী ধরনের সমস্যা হয় আপনাদের দেখাবো। প্রথমে আমি ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটি চেক করার চেষ্টা করব। দেখুন, ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাকচুয়ালি 300, 400, 500 এরকম রিডিং দেখাচ্ছে। এটি মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে। মূলত এই ফোনটি কিন্তু এই যে দেখুন লোগো আসছে চলে যাচ্ছে, মূলত এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে যে অ্যাম্পিয়ার দেওয়া প্রয়োজন সেটি হয়তো দিতে পারছে না, জন্যই কিন্তু রিপোর্ট করছে। তো অনেক ফোন কিন্তু যেগুলো হাই অ্যাম্পিয়ার নেয়, 2-3 অ্যাম্পিয়ার লোড চলে যায়, সেই ফোনগুলো কিন্তু এই ধরনের
কেবল বা পাওয়ার সাপ্লাই অ্যাম্পিয়ার কম থাকলে সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট করে। তো এই বিষয়টি অবশ্যই আপনারা জানেন যারা এই কাজগুলো করেন। তো আমি চেষ্টা করলাম, তো দেখার কিছু নেই, সব ঠিক আছে, নরমাল বুট আছে এবং কি পাওয়ার সাপ্লাই কেবলের কারণে কিন্তু একটু অটো রিডিং দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি মাদারবোর্ডে কোনো অটো রিডিং নেই বা মাদারবোর্ড একদম নরমাল রয়েছে। তো তারপরেও ইনটেক একটি মাদারবোর্ড, কোনো কাজ করা হয়নি। আমি উপরের যে পেপারটা থাকে, একটি হিটসিঙ্ক পেপার, এটি আমি আস্তে আস্তে রিমুভ করে নেব এবং এরপর এর যে প্রসেসর রয়েছে, র্যাম রয়েছে, সেটার পজিশন দেখব এবং কিভাবে সেটা রিভলভ করা যায় সেফলি, আমি সেই চেষ্টাটাই করব এবং আশা করি এই ফোনটি রিভলের মাধ্যমেই প্রবলেমটি সলভ হবে। যদি রিভলভ করে প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আরও ভিন্ন ভিন্ন কাজ করা যেতে পারে। সেটির স্টোরেজ আইসিও চেক করা যেতে পারে এবং কি সফটওয়্যার নতুন করে ফ্লাশ করে দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি এগুলো ইস্যু হয়ে থাকে, রিবোলিং করলেই ফিক্স হয়ে যায়, এটি হচ্ছে একদম কমন একটি ব্যাপার। তো দেখুন এখানে আমি স্যামসাংয়ের একটি র্যাম দেখতে পাচ্ছি। তো প্রথমত এটি 8 জিবির একটি র্যাম মেবি। তো আমি র্যামটি রিমুভ করব, এরপর সিপিইউ রিমুভ করব। র্যাম রিমুভ করার পূর্বে আমি এখানে একটু শেল কাটিং করে নেব, মানে যতটা সেভ ওয়েতে আইসিগুলো রিমুভ করা যায় সেজন্য আমি একটু শেল কাটিং করছি, মানে উপরের যে টিনের একটি ঢাকনা থাকে এবং পুরোটা হিট দিয়ে তুলে ফেলা বা এলোমেলো কাটিং করার চেয়ে আমি সুন্দর করে ড্রিল করে নিচ্ছি, ড্রিল দিয়ে কাটিং করে নিচ্ছি যেন খুব সহজে এবং খুব সুন্দরভাবে আমি কাজটি করতে পারি এবং সেটি কাজটি দেখতেও সুন্দর হয় এবং পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমি অন্য কোথাও আর কাটিং করব না। এই পাশ থেকে অ্যাকচুয়ালি আমার যে স্ক্র্যাপার সেটি ঢুকানোর জন্য আমি একটি স্পেস করে নিলাম। তো একেক সিপিইউ একেকভাবে মূলত উঠাতে হয়। তো উঠানোর জন্য আমার পর্যাপ্ত স্পেস প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয়, এই মাদারবোর্ড কিন্তু ডাবল লেয়ারের মাদারবোর্ড। নিচের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে কিন্তু কাজ করতে হবে। তো প্রথমে আমি গ্লু কাট করে নিচ্ছি। গ্লু কাট করার জন্য হালকা একটু এয়ার 300 ডিগ্রি এয়ার ব্যবহার করেছি আর এসএমডি ওয়াইসিএস এর, কিন্তু আসলে গ্লু নেই সেরকম আশেপাশে, ওরকম কোনো হার্ড গ্লু বা সিলিকন যে আঠাগুলো থাকে সেরকম কিছুই নেই। তো হালকা একটু থাকবে, এটি স্বাভাবিক, গ্লু রয়েছে হালকা কিন্তু ওরকম নেই। তো আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে বিভিন্ন ব্লেড চেক করব যে কোন ব্লেডটি দিয়ে আমি আইসিটি রিমুভ করব। তো এখানে র্যামটি রিমুভ করতে হবে প্রথমে। আমি প্রথমে র্যাম রিমুভ করছি এবং র্যাম রিমুভ করার জন্য টেম্পারেচার একটু হাই করে নিলাম, 400 ডিগ্রি এবং 70 ইয়ার কুইক 2008 ডি প্লাস ইউজ করছি। তো এখানে ব্যান্ড নজল দেখে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যান যে হয়তো কি এসএমডি ব্যবহার করছি। তো আমার কাছে বিভিন্ন ধরনের হট এয়ার গান এসএমডি রয়েছে যেগুলো ব্যবহার করে থাকি। তো ম্যাক্সিমাম চিপ লেভেলের কাজগুলো কিন্তু এটা দিয়েই করি। তো খুব সুন্দরভাবেই দেখুন আমি র্যামটি রিমুভ করেছি এবং গ্লু কিন্তু রয়েছে, সাদা সাদা এক ধরনের আঠা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি রিমুভ করে নিলাম এবং পরিষ্কার করে সুন্দর করে তারপর কিন্তু আমি সিপিইউটা রিমুভ করব এবং কি খুব স্মুথলি কাজটি করতে হবে যেন একদিকে লেয়ারের যে প্রবলেম মানে সেটা কোনো যেন না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আইসিটা অতিরিক্ত হিট দেওয়া যাবে না, হিট দিলে অনেক সময় আইসিগুলো কিন্তু খারাপ হয়ে যায়। র্যাম অনেক পাতলা থাকে এবং সিপিইউ কিন্তু পাতলা একটি সিপিইউ। তো সব বিষয় খেয়াল করে কাজ করতে হবে এবং এবার আমি সিপিইউটি রিমুভ করব। সিপিইউ রিমুভ করার জন্য আমি কিন্তু 400 ডিগ্রি এবং 70 ইয়ার ইউজ করছি। সেম হটগান, সেমভাবেই কাজটি করার চেষ্টা করব। তবে সেক্ষেত্রে আমি দেখছি যে কোনভাবে আইসিটি রিমুভ করা সহজ হবে। তো আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে বিভিন্নভাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি এয়ারটা কিন্তু সেম রেখে টেম্পারেচার একটু ডাউন করেছি কারণ আমি একটু সময় নিচ্ছি। আর আপনাদের দেখাচ্ছি যে আপনারা চাইলে এভাবে ব্লেড দিয়ে এই পাশ থেকেও রিমুভ করতে পারেন এবং কি ব্লেডের কিন্তু বিভিন্ন চিকন এবং মোটা বিভিন্ন ধরনের ব্লেড ইউজ করতে পারেন। টেম্পারেচার অলরেডি কিন্তু আপ করেছি মানে আইসি রিমুভ করার জন্য। তো অনেক টাইপের এখানে ব্লেড আমরা কিন্তু ইউজ করতে পারি, বাট যেগুলো ফিট হচ্ছে না সেগুলো আমি ইউজ করব না। আমার কাছে মনে হয়েছে যে সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তো আমি দেখুন আমার যে পুরনো টেকনিক সেই টেকনিকে এই সিপিইউটা রিমুভ করলাম এবং খুবই যত্ন সহকারে সুন্দরভাবে রিমুভ হয়েছে। তো এখানে এয়ার টেম্পারেচারের যে কম্বিনেশন
একটু আপ ডাউন করেছি, সেই বিষয়টিও আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো আসলে কাজটি হচ্ছে যে কন্ট্রোলে রেখে কাজ করতে হবে। যেভাবেই করেন না কেন, সেটি আপনি একটি আইসিকে ১ মিনিটে রিমুভ করতে পারেন, অনেক সময় ৫ মিনিটেও রিমুভ করতে পারেন। যদি আপনি একটি গাড়ি খুব হাই স্পিডে চালান, সেক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। একটা সেকেন্ডে এদিক-সেদিক হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আপনি যখন গতি কমিয়ে খুব ধীরে, ধীরে যাচ্ছেন, সেখানে হয়তোবা আপনি একটু রিল্যাক্সে গাড়িটি চালাতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। যেহেতু আমি একটু ব্যতিক্রমভাবে কাজ করে থাকি। আমার এয়ার টেম্পারেচার বা আমার যে হট গানের টাইমিং, আমি কিন্তু খুব দ্রুত আইসিগুলোর কাজ করি এবং যে কারণে আমার হট গানের টেম্পারেচার একটু বেশি থাকে। এটা নিয়ে অনেকেই জল্পনা কল্পনা করেন, প্রশ্ন করেছেন। তারপরে আমি কিন্তু স্ক্রিন শেয়ার করেছি যে এভাবে লাইভ কিন্তু আমি কাজ করি। তো অ্যাকচুয়ালি আপনারা চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আমি একটি বিষয় বলি, সেটি হচ্ছে আমার রুম টেম্পারেচার কিন্তু ম্যাক্সিমাম টাইম ২০ থেকে ২৫ এর মধ্যে থাকে। মানে এসির নিচে সরাসরি আমি কিন্তু কাজ করি। যে কারণে দেখা যায় যে সবসময় ঠান্ডা ভাব থাকে। সে কারণে টেম্পারেচার একটু বেশি দিয়ে আমার কাজ করতে হয়। সো আপনারা যদি একটি নরমাল টেম্পারেচার ৩০ ডিগ্রি থাকে, সেই জায়গায় কাজ করেন, তাহলে কিন্তু ১০ ডিগ্রি ১৫ ডিগ্রি এদিক-সেদিক হয়ে যেতে পারে। আপনাদের টেম্পারেচার কমিয়ে নিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেকেরই যে ইলেকট্রিসিটি ভোল্টেজ, সেটির কিন্তু ভিন্নতা থাকতে পারে। অনেক সময় 250, 220 থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভোল্টেজ কিন্তু আমাদের দেশে আপ ডাউন হয় এবং কি কম বেশি বিভিন্ন ভোল্টেজ থাকে। সে কারণেও একটু এসএমডির হিট এবং এয়ার টেম্পারেচার একটু এদিক-সেদিক হয়। এটি একটি বিষয়। আর এসএমডির কোয়ালিটির উপরেও সেটি নির্ভর করে অনেক সময়। আরেকটি বিষয় হচ্ছে যে রুম টেম্পারেচার এবং কি আপনি কতটা আম দূর থেকে আপনি হিট দিচ্ছেন, এটার একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে নজল ইউজ করছেন, সেটি কত নজল ইউজ করছেন, সেটির একটা ব্যাপার আছে। দেন আপনার একটা হ্যান্ড স্কিলের ব্যাপার আছে। আপনার টাইমিংয়ের একটি ব্যাপার আছে। এই সমস্ত কিছু এবং আপনার মেধা দিয়ে বুঝতে হবে যে আইসি কোন অবস্থায় আছে, মাদারবোর্ড কোন অবস্থায় আছে। এরপরেও অ্যাক্সিডেন্টালি আইসি খারাপ হতে পারে, মাদারবোর্ড ফুলে যেতে পারে। এগুলো যদি অ্যাক্সিডেন্টালি হয়, এম ৫০ টা কাজের মধ্যে ১ টা ২ টা যদি হয়, তাহলে এটা কোনো ব্যাপার না, মন খারাপ করার কিছু নেই। কিন্তু আপনি ১০ টা কাজ করছেন, ৫ টাই প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে আপনার হয়তো কোনো প্রবলেম হচ্ছে কোনো জায়গায়। তো যা হোক, দেখুন আইসি আমি রিমুভ করেছি এবং এখানে একটি ক্যাপাসিটর রয়েছে। এটি একটু হালকা উঠে গেছে। আমি বসিয়ে দিব, কারণ আমার একটি এম হচ্ছে যে ক্যাপাসিটর থাকলে আমার কাছে ভালো লাগে। এগুলো সবগুলো ক্যাপ ফেলে দিলেও কিন্তু ফোন চলবে, অন হবে, চলবে, সব ঠিক আছে। কিন্তু কোম্পানি যেহেতু এত ঝুঁকিপূর্ণ একটি জায়গায় দিয়েছে এই ক্যাপাসিটরগুলো, আমি সেটাকে ফেলে দেব কেন? আমি রেখেই কাজ করার চেষ্টা করব। কারণ এই ক্যাপগুলোর অনেক ভূমিকা রয়েছে সিপিইউর যে ভোল্টেজগুলো, সেগুলো খুব ফিল্টার করে সুন্দর করে সিপিইউতে প্রোভাইড করে এবং কি এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় না হলে এটা দিত না। কারণ একটি আইসি ডিজাইন করার সময় সেই আইসির মধ্যে এই ধরনের ক্যাপ ইনস্টল করে দেওয়া মোটেও কিন্তু এমনি, এমনি দেওয়া হয় না। তো যারা ইঞ্জিনিয়ার রয়েছে, যারা এই ডিজাইনগুলো করেন এবং কি প্রসেসর নিয়ে কাজ করেন, বিশেষ করে প্রসেসর যারা তৈরি করেন বিভিন্ন কোম্পানি, তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে ভেবে-চিন্তেই কিন্তু একটি প্রসেসরকে ডিজাইন করেন। সো আমরা চেষ্টা করব যে সেটার সবকিছু ঠিকঠাক রাখতে। তো যাই হোক, আমি প্রসেসরটি ক্লিন করে নিচ্ছি এবং প্রসেসরটি ক্লিন হয়ে গেলে রিভলভ করব এবং রিভলভ করার পর কয়েকটি স্টেপ রয়েছে, আমি সরাসরি আসলে কাজ করে দেখাবো আপনাদের। তবে এ ধরনের ফোনগুলোর ক্ষেত্রে যে কাজগুলো করা যায়, যে আমরা প্রথমে উইদাউট প্রসেসরে একটা রিডিং নেই এবং মাদারবোর্ডের যে রিডিং ঠিক আছে কিনা বা কোনো শর্ট বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেন আমরা হচ্ছে প্রসেসরটা রিভলভ করে আবার ইনস্টল করব। ইনস্টল করার পর একটা রিডিং নিব। সেই রিডিংটা দেখে আমাদের বুঝতে হবে যে প্রসেসর পর্যন্ত ঠিক আছে কিনা। এরপর আমরা র্যাম রিভলভ করব, র্যাম রিভলভ করে ইনস্টল করব। ফাইনালি কিন্তু আমার ফাইনাল রেজাল্টটা আসবে। তো এখানে ধাপে, ধাপে আমরা ফোনের বিভিন্ন সময় বিভিন্ন রিডিং চেক করতে পারি এবং সেই রিডিংটি কিন্তু অ্যাবনরমাল দেখলে আমরা কিন্তু পরবর্তী স্টেজে যাওয়ার আগে আমরা সেটা ঠিক করে নিতে পারি আগে।
তো এভাবে বিভিন্ন কাজের প্রসেস রয়েছে, বিশেষ করে যারা শুরুতে এই কাজগুলো করছেন বা প্রসেসরের কাজগুলো যারা স্টেপ বাই স্টেপ করতে চান, তারা কিন্তু এইভাবে করলে অনেক বেশি সহজ হবে এবং কাজগুলো কিন্তু সাকসেসফুলি হবে। তো যাই হোক, আমার র্যাম, সিপিইউ সবকিছু ক্লিন করার পর রিভলভ করার পালা। এবং কি আমি কিন্তু আজকের ভিডিওটা একদম বলতে পারেন যে নন স্কিপ স্টাইলেই করছি। মোটামুটি A to Z শেয়ার করার চেষ্টা করছি। তো এবার আমি হচ্ছে রিভলভ করব। তো রিভলভের জন্য আমি যে স্টেনসিল রয়েছে সেটি সুন্দরভাবে বসিয়ে নিলাম আইসির উপরে। এবং দেখুন, আইসিটি একদম ঠিকঠাক মতো বসে গেছে। তো এবার আমি পিপিডি ইউজ করব। পিপিডি আজকে যেটি ইউজ করছি এটি হচ্ছে টুলের একটি পিপিডি ইউজ করছি 199 ডিগ্রি। অনেক সময় কিন্তু বেশ কিছুদিন আবার মান্টের ইউজ করলাম। তো এক এক সময় এক একটা ইউজ করি, বাট মান্ট এবং টুল এই দুটি পেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা চাইলে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আপনাদের কাছে কোন পিপিডি রিবোলিং পেস্ট আপনাদের ভালো লাগে। তো দেখুন, খুব সুন্দরভাবে বলগুলো কিন্তু একেবারে হয়েছে এক চান্সে, এবং বলের প্রত্যেকটি বল সুষ্ঠুপুষ্ট, কোনো সমস্যা নেই। তো এবার যেটি করব সেটি হচ্ছে র্যামটি রিভলভ করব। র্যামও সঠিকভাবে বসিয়ে নিচ্ছি স্টেনসিলটা র্যামে। তো আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো ভুল হয় বা স্টেনসিল পরিষ্কার থাকে না, সেগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। কোনো ভুলকে আসলে স্কিপ করা উচিত না। আমার কাছে মনে হয় সেটাই আসলে কাজের নিয়ম। যখন যে ভুলটা হবে সঙ্গে সঙ্গে সেটা শুধরে নিতে হবে। তো যাই হোক, আমার যেহেতু আইসি রিবোলিং শেষ, এবার কিন্তু ইনস্টলের পালা। এবং এবার আমি ইনস্টল করে দিচ্ছি। প্রথমে সিপিইউ ইনস্টল করব। আর এখানে আরেকটি বিষয় রয়েছে যে এই ফোনটির ক্ষেত্রে কিন্তু র্যাম এবং সিপিইউ একসঙ্গে কিন্তু রিমুভ করা যায়, সেটিও সম্ভব। তো সেই বিষয়টি অন্য কোনো এক ভিডিওতে হয়তো শেয়ার করার চেষ্টা করব। তো স্যামসাং গ্যালাক্সি S21 এবং আরও অনেকগুলো ফোন রয়েছে, S21 আলট্রা, নতুন নতুন যে ফোনগুলো S22, 23 যে ভার্সনগুলো আস্তে আস্তে আসছে, এগুলোতে তো বিভিন্ন ধরনের প্রসেসর ইস্যু আস্তে আস্তে আসছে। এবং এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি আমার খুব কম রয়েছে। আমি চেষ্টা করব এই কাজগুলো আসা মাত্রই ভিডিওটা কন্টিনিউ করতে, যেন আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এখানে দেখুন, আমার সিপিইউ ইনস্টল শেষ এবং সিপিইউটি স্যামসাংয়ের একটি সিপিইউ। এবার আমি স্যামসাংয়ের যে র্যামটি সেটি ইনস্টল করছি। তো র্যাম, সিপিইউ ইনস্টল করার সময় অবশ্যই কিন্তু পোলারিটি দেখে নিতে হবে, ঠিকঠাক মতো বসছে কিনা, উল্টা দিকে বসাচ্ছি কিনা, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং চিহ্ন থাকে, ডট চিহ্নগুলো বা আইসি খোলার আগেও আমরা দেখে নিতে পারি। তো এই কৌশলগুলো ফলো করে কাজ করতে হয়, যেন খুব সুন্দরভাবে আইসিটি এক চান্সে ইনস্টল করা মাত্রই ফোনটির প্রবলেমটি সলভ হয়ে যায়। তো দেখুন, এই ফোনটির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটি হচ্ছে সুন্দরভাবে রিবোলিং করা এবং কোনো লেয়ারে যেন প্রবলেম না হয়, সেই বিষয়টি। তো আমি একটু ঠান্ডা করে, যেহেতু ফোনটির রিবোলিং শেষ, এবার আমি অন করার চেষ্টা করব। সরাসরি কিন্তু আমি পাওয়ারে প্রেস করেছি এবং ফোনটি কিন্তু অন হয়েছে এবং চার্জেও লাগিয়েছি। আর দেখুন, এত দ্রুত কিন্তু সেকেন্ড লোগোতে চলে আসলো, যেটি আমি অবিশ্বাস্য, যে ফোনটি আসলে কিন্তু র্যাম, সিপিইউ থেকে ফল্ট ছিল, যে কারণেই ফোনটি অন হতো না এবং 5G লেখা আসছে। তো ফোনটি সম্পূর্ণ আশা করি অন হয়ে যাবে। এবং কি এই যে ফোনের প্রবলেমটি ছিল, A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগা, খারাপ লাগা বিষয়টি আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। আপনাদের যে মতামত, মূল্যবান মতামত, আমি সবসময় কমেন্টগুলো পড়ে থাকি এবং রিঅ্যাক্ট করে থাকি। আর দেখুন, এই ফোনটি আমি যা দেখতে পাচ্ছি এটি রিসেট করা রয়েছে। তো যেহেতু হয়তো সফটওয়্যারে কোনো কাজ করা থাকতে পারে, বাট আমি কিন্তু ফ্যাক্টরি রিসেট দেইনি। তো যাই হোক, তার মানে সব চেষ্টা করে তারপরে কিন্তু এটি পাঠানো হয়েছে। তো যাই হোক, আমি এবার কন্টিনিউ করে ফোনটি সম্পূর্ণ অন করে নিব এবং এরপর বাকি যে ক্যামেরা বা অন্যান্য জিনিসগুলো ফিটিং করে তারপর ডেলিভারির জন্য রেডি করব। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমি শেয়ার করার চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু সম্ভব, এবং কি আপনারা এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায়, তাহলে তারাও এই বিষয়গুলো জানতে পারবে। এবং কি শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু যে নতুন যে একটি ভিডিওর আকাঙ্ক্ষা সেটি তৈরি হবে।
সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করে থাকি। নিজের অনেক বেশি ঝামেলার মধ্যে থেকেও কিন্তু আপনাদের জন্য আমি চেষ্টা করছি আমার যে কাজগুলো, এই কাজগুলো থেকে অন্তত ২-১ টি কাজ আমি প্রতিদিন শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। যেহেতু বড় একটি কমিউনিটি আস্তে, আস্তে তৈরি হচ্ছে। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার সাথে শেয়ার করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই।